দুই শতাধিক অধিকার কর্মী আটক সত্ত্বেও এগিয়ে চলছে সমুদ্র ফ্লোটিলা। গাজার জলসীমায় প্রবেশ করেছে জাহাজ। লাল সবুজের পতাকা নিয়ে গাজার পথে অকুতোভয় শহীদুল আলম। আবু সাইদকে বুকে ধারণ করা কে এই বাংলাদেশি? নেতানিয়াহুর প্ররোচনায় গাজা শান্তি প্রস্তাব বদলালেন ট্রাম্প, তবুও ফিলিস্তিনিরা মেনে নিক চায় আরব দেশগুলো। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন মালিক ইলন মাস্ক। দ্বিতীয় শীর্ষ ধনী ওরাকলের এলিসন। দর্শক সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার দিকে এগোচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। ইতিমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে কয়েকটি জাহাজ। তবে বহরের অন্তত 13টি নৌকা ইসরায়েল আটকেছে। গ্রেপ্তার হয়েছেন 37 দেশের 200 অধিকার কর্মী। বহরে 44 দেশের 500 অধিকার কর্মী আছেন। 31 আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে ফ্লোটিলার উদ্দেশ্য গাজায় ত্রাণ পৌঁছানো ও অবরোধ ভাঙা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি সেনাদের বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর। বর্তমানে প্রায় 30টি নৌযান উপকূল থেকে মাত্র 85 কিলোমিটার দূরে অবস্থান করছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, 1 অক্টোবর রাতে গাজা থেকে 129 কিলোমিটার দূরে থাকাকালে ইসরায়েলি নৌবাহিনী অন্তত 8টি নৌকা আটকায়। এ সময় বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করা হয়, যার মধ্যে সুইডিশ কর্মী গেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলের দাবি, ফ্লোটিলার কিছু নৌযানকে নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের বন্দর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তারা আরও অভিযোগ করেছে, বহরের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সম্পর্ক রয়েছে, যদিও এ বিষয়ে প্রমাণ দেখাতে পারেনি। এ বহরে 44 দেশের প্রায় 500 অধিকার কর্মী রয়েছেন, যাদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রয়েছে। ত্রাণবাহী এ অভিযান শুরু হয় 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরবর্তী সময়ে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান যুক্ত হয়ে বহরটি এখন 40টি দেশের বেশি নৌযানে দাঁড়িয়েছে। ফ্লোটিলার লক্ষ্য শুধু ত্রাণ পৌঁছে দেওয়া নয়, বরং গাজার উপর ইসরায়েলের আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙা। সবকিছু স্বাভাবিক থাকলে 2 অক্টোবর সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল তাদের। শাহিদা রুবি, মাই টিভি। এদিকে বুকে শহীদ আবু সাইদের ছবি আর হাতে লাল সবুজের পতাকা নিয়ে গাজার পথে এগুচ্ছেন ডক্টর শহীদুল আলম। মৃত্যুর ঝুঁকি নিয়ে গাজাগামী সমুদ্র ফ্লোটিলায় অংশ নেওয়া একমাত্র এই বাংলাদেশি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে আজীবন লড়ছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে বলিষ্ঠ বক্তব্য দিয়ে বিগত শেখ হাসিনার আমলে গ্রেপ্তার আর কারাবরণ করেছেন আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমানে আলোকচিত্রীকে। I'm Shahidul Alam, a writer and a photographer from Bangladesh. গাজায় যখন তীব্র ক্ষুধা ও মৃত্যুর মিছিল, তখন এগিয়ে এসেছে অনেক দেশের অনেক মানুষ, আর সেই মানুষদের ভিড়েই রয়েছে বাংলাদেশের শহীদুল আলম। বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রশিল্পী শহীদুল আলম ইতিমধ্যে গাজায় পৌঁছানোর উদ্দেশ্যে কনসিয়েন্স নামক আন্তর্জাতিক মিডিয়া ফ্লোটিলায় রয়েছে। 30 সেপ্টেম্বর ইতালির অত্রান্ত বন্দর থেকে যাত্রা শুরু করে শহীদুল আলম এই ফ্লোটিলায় অংশগ্রহণ করেছেন। শহীদুল আলম এই অভিযানকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি ভালোবাসা ও সংহতির প্রতীক হিসেবে দেখছেন। তিনি যাত্রার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। বিখ্যাত মানবাধিকার কর্মী শহীদুল আলম শেখ হাসিনার সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষে কথা বলে 2018 সালে গ্রেফতার হন। 24 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও তিনি ছিলেন সামনের সারিতে। আজীবন প্রতিবাদী ডক্টর শহীদুল আলম সংস্কৃতি ও শিক্ষায় চলতি বছর 21 পদকে ভূষিত হন। শহীদুল আলমের জন্ম 1955 সালে। ঢাকায় জন্মগ্রহণকারী শহীদুল আলমের শৈশব ও কৈশোর ঢাকায় কেটেছে। তার বাবা কাজী আবুল মনসুর এবং মা কাজী মনোয়ারা মনসুর। আলোকচিত্রের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকে প্রকট। 1980 থেকে 1983 সাল পর্যন্ত তিনি আলোকচিত্র সংক্রান্ত প্রায় 800টি বই অধ্যয়ন করেছেন।
শহীদুল আলম রসায়নে স্নাতক ও পিএইচডি করেছেন। দর্শন শাস্ত্রে ডক্টরেট অর্জন করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। নিজের 4 দশকের কর্মজীবনে শহীদুল আলমের ছবি নিউ ইয়র্ক টাইম, টাইম ম্যাগাজিন, ন্যাশনাল জিওগ্রাফি সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি 1989 সালে দৃক ফটো গ্যালারি প্রতিষ্ঠা করেন। 1998 সালে দক্ষিণ এশিয়ার ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। এছাড়াও তিনি ছবি মেলা, ফটো ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি শুধু একজন আলোকচিত্র শিল্পী নয়, একজন শিক্ষক, লেখক, সাংবাদিক, কিউরেটর, মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট হিসেবেও সুপরিচিত। অত্যন্ত মানবিক ও ন্যায়নিষ্ঠ এই আলোকচিত্র শিল্পী একসময় নিরাপদ সড়ক আন্দোলনের সময় বাংলাদেশের গোয়েন্দা পুলিশের হস্তক্ষেপে মুখোমুখি হন। এবার গাজায় যাত্রার মধ্য দিয়ে তিনি বিশ্ববাসীকে ফিলিস্তিনে মানবিক বিপর্যয় এবং অবরোধিত মানুষের বাস্তব চিত্র তুলে ধরার একটি সুযোগ তৈরি করতে চান। অন্যদিকে গাজা যুদ্ধবিরতির খসড়া চুক্তি করলেও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প নতুন যে প্রস্তাব দেন, এতে বন্দি মুক্তি ও ত্রাণ সরবরাহের শর্ত কমে যায়। গাজা শাসনে ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়, আর নিরাপত্তা থাকবে ইসরায়েলের হাতে। নতুন প্রস্তাব পুরোপুরি ইসরায়েল কেন্দ্রিক। তবু আরব দেশগুলো চায় ফিলিস্তিনিরা প্রস্তাব মেনে নিক মানুষের দুর্ভোগ কমাতে। বিস্তারিত রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন আরব ও মুসলিম নেতারা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে 8 জন মুসলিম নেতা ট্রাম্পের সঙ্গে বৈঠক করে একটা খসড়া চুক্তি করেন, যেখানে বন্দি মুক্তি, সেনা প্রত্যাহার ও ত্রাণ সরবরাহের প্রতিশ্রুতি ছিল। কিন্তু 29 সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প হঠাৎ নতুন প্রস্তাব দেন। এতে মূল কাঠামোর বড় পরিবর্তন আনা হয়, যা দেখে আরব নেতারা বিস্মিত হন। সবচেয়ে বড় ধাক্কা আসে বন্দি মুক্তির ক্ষেত্রে, যেখানে আগের প্রস্তাবে কয়েকশো দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি ও আটক 1700 নারী, পুরুষ ও শিশুকে মুক্তির কথা ছিল। সেখানে নতুন প্রস্তাবে মাত্র 250 জনকে মুক্তি দেওয়ার ঘোষণা আসে। একইভাবে প্রতিদিন 700 ট্রাক ত্রাণ ঢোকার আশ্বাসও বাদ দেওয়া হয়। ফলে যুদ্ধবিরতির পরও ইসরায়েল চাইলে ত্রাণ আটকে রাখতে পারবে। শাসন ব্যবস্থায়ও নাটকীয় পরিবর্তন আসে। নতুন পরিকল্পনায় গাজা পরিচালনা করবে বোর্ড অব পিস, যার প্রধান ট্রাম্প নিজে এবং সহ-প্রধান টনি ব্লেয়ার। এতে গাজার শাসনে আন্তর্জাতিক পরামর্শের সুযোগ কার্যত বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থাও ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়, যেখানে আগের প্রস্তাবে আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা ছিল। তুরস্ক, মিশর ও জর্ডান এই বাহিনী গঠনে ভেটো দিলেও তারা কিছু ছাড় আদায় করেছে। গাজার মানুষকে বাইরে পাঠানো হবে না এবং ইসরায়েলকে স্থায়ীভাবে গাজা দখল করতে দেওয়া হবে না। তবুও বিশ্লেষকদের মতে নতুন প্রস্তাব ইসরায়েল কেন্দ্রিক। আরব রাষ্ট্রগুলো এখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে চাপ দিচ্ছে প্রস্তাব মেনে নিতে, যাতে অন্তত গাজার সাধারণ মানুষের দুর্ভোগ কমে। শাহিদা রুবি, মাই টিভি। ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে 500 বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন। তার টেসলা, XAI ও স্পেস এক্সের শেয়ারের মূল্য বৃদ্ধির কারণে এই সম্পদ বৃদ্ধি পেয়েছে। টেসলার শেয়ারের দামের ঊর্ধ্বগতি এবং মাস্কের কোম্পানিগুলোর প্রতি রিনিউড মনোযোগ বিনিয়োগকারীদের আস্থা জাগিয়েছে। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তারপরে আছেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন। আরও থাকছে প্রতিবেদনে। প্রযুক্তি ও মহাকাশ গবেষণার মহানায়ক ইলন মাস্ক বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তার ব্যক্তিগত সম্পদ $500 বিলিয়ন বা অর্ধ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি 2 অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় 1 অক্টোবর দুপুরের পর ফোর্বস বিলিয়নিয়ার সূচক অনুযায়ী মাস্কের সম্পদের পরিমাণ $500.1 বিলিয়ন পৌঁছায়। যদিও দিন শেষে তা সামান্য কমে আবারও $499 বিলিয়নের উপরে অবস্থান করে। মাস্কের সম্পদ মূলত টেসলার শেয়ারের উপর নির্ভরশীল। তিনি টেসলার প্রায় 12% শেয়ারের মালিক। চলতি বছরে টেসলার শেয়ারের দাম 20% বেশি বেড়েছে। বিশেষ করে 1 অক্টোবর নিউ ইয়র্কে টেসলার শেয়ার আগের দিনের তুলনায় 3.3% বৃদ্ধি পেয়েছিল।
টেসলার ছাড়াও মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা XAI এবং রকেট নির্মাতা SpaceX এর শেয়ার মূল্যের বৃদ্ধি তার সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এই সফলতা তাকে প্রযুক্তি জগতের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে রেখেছে। ফোর্বসের সূচি অনুসারে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদ প্রায় $350.7 বিলিয়ন। গত মাসে ওরাকলের শেয়ারের দাম 40% বেশি বেড়ে একসময় এলিসন মাস্ককে অতিক্রম করেছিলেন। সম্প্রতি মাস্ক রাজনীতির পরিবর্তে তার কোম্পানিগুলোর প্রতি মনোযোগ বাড়িয়েছেন বলে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। এছাড়াও গত মাসে তিনি প্রায় $1 বিলিয়ন টেসলার শেয়ার কিনে কোম্পানির প্রতি তার আস্থাও প্রকাশ করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছে নৌবহর ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে, যা গাজার উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে ফ্লোটিলাটি দখলে নিতে ইসরায়েল নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী ফ্লোটিলায় থাকা শত শত লোককে বড় একটি নৌযানে তোলা হবে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আশদোদ বন্দর হয়ে ইসরায়েল থেকে বহিষ্কার করা হবে। তবে প্রায় 50টি জাহাজকে টেনে বন্দরে নেওয়া সম্ভব নয়, তাই কিছু জাহাজকে সাগরে ডুবিয়ে দেওয়া হবে। প্রায় অর্ধশত জাহাজে ত্রাণবাহী সামগ্রী নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অধিকার কর্মী গাজা উপকূলের দিকে অগ্রসর হচ্ছেন। অভিযান চালিয়ে জাহাজগুলি দখল ও মানবাধিকার কর্মীদের আটকের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। তাদের আটকের জন্য বন্দরে প্রায় 500 পুলিশ মোতায়েন করা হয়েছে। জাহাজগুলি জব্দের সময় আহত বা নিহত হওয়ার আশঙ্কায় আসাদ বন্দরের আশেপাশে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী গাজার কাছাকাছি এসে ইসরায়েলি নৌবাহিনীর এলিট ইউনিট সায়েতেত 13 জাহাজগুলো নিয়ন্ত্রণ নেবে এবং পুরো নৌবাহিনীকে এই অভিযানে যুক্ত করা হবে। অধিকার কর্মীদের ধরা পড়লে তাদের প্রথমে আসাদ বন্দরে আনা হবে, এরপর কেতজিওত কারাগারে নেওয়া হবে। যারা ইসরায়েলি নির্দেশ মেনে চলবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, অন্যথায় তারা কারাগারে আটক থাকবে। সূত্রের বরাতে বলা হয়েছে, দ্রুতই গ্লোবাল গাজা ফ্লোটিলায় হানা দিতে পারে ইসরায়েলি নৌবাহিনী। বর্তমানে ওই জাহাজগুলো গাজা উপকূল থেকে 200 কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে। দর্শক, আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।